প্রিয় দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। আজ আমাদের অতিথি বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এর আগে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আরও 3 বার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে 1985 থেকে 1988 সাল পর্যন্ত এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে 1988 থেকে 1990, পরে 1996 থেকে 2001 পর্যন্ত দায়িত্বে ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। আর আছেন কয়েকজন শিক্ষার্থী। দর্শক, পরিবেশ দূষণ রোধ করা এবং বন রক্ষায় বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগ নিয়েছে, সে সম্পর্কে অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা বলবো। প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে পরিবেশ দূষণ রোধ এবং বন রক্ষায় আপনারা তো এরই মধ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন, সে সম্পর্কে একটু জানতে চাইব। বড় বড় রাষ্ট্র যারা জলবায়ুটাকে বেশি দূষিত করে, তারা পর্যন্ত এখন রাজি হয়েছে যে আমাদের পৃথিবীর তাপমাত্রাটাকে কমপক্ষে হলো 2 থেকে 1.5 সেলসিয়াসে নামিয়ে নিয়ে আসতে হবে। তা না হলে পরে এই সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং অনেক দেশ, তার সাথে বাংলাদেশও অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা জানি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের লবণাক্ত পানি সুন্দরবনের ভিতরে, কেন আমাদের ভান্ডারিয়া কাউখালী পর্যন্ত এসে গেছে। অতএব এটাকে আমরা খাটো করে দেখতে পারি না। বিধায় এই জলবায়ু সংক্রান্ত বিষয়ে যে জাতীয় কমিটি, এটা কে এর প্রধান? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার প্রধান। অর্থাৎ আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী সরকার এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচ্ছেন। আর সবচেয়ে যেটা তার অবদান, সেটা হলো আমরা কিন্তু বিদেশ থেকে টাকা আসবে সেই জন্য অপেক্ষা করছি না। আমি যখন প্রথম সরকারে আসি অনেক শতবর্ষ পূর্বে, তাই না, তখন কিন্তু অনেক প্রজেক্ট আমরা নিতাম, কিন্তু অপেক্ষা করতাম কবে দাতা ফান্ড আসবে, দেন কাজ শুরু হবে। দাতা বা ঋণ যারা দেন তারা কবে আসবেন। তারা যদি না আসতেন তো সেই প্রকল্পটা কখনো বাস্তবায়িত হতো না। কিন্তু এবার কিন্তু আমরা নিজেরাই আমাদের নিজেদের অর্থে এটা কাজ শুরু করেছি। আমরা বৃক্ষায়ন করছি, আমরা পরিবেশটাকে দূষণমুক্ত রাখার জন্য ইট ভাটা এগুলোকে আমরা আধুনিকীকরণ করছি এবং কলকারখানা যারা চালায় তাদের ইমিশন বা দূষিত যে বায়ু বা যে গরম বাতাস, এটাকে আমরা নিয়ন্ত্রণে শুধু রাখার চেষ্টা করছি না, যারা এটা রাখছে না তাদেরকে আমরা ফাইন করছি, তাই না? ফলে কিছুটা জিনিস আমাদের নিয়ন্ত্রণে। তথাপিও লোকে বলবে পদ্মার কি আমাদের বুড়িগঙ্গার অবস্থা এরকমের, ঢাকা চারিপাশে যা ব্রিজ মানে নদীগুলি আছে, এরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা বিরাট একটা কার্যকলাপ শুরু হতে যাচ্ছে, যেটা আমাদের দেশের সামরিক বাহিনী, নৌবাহিনী এটা বাস্তবায়নে থাকবেন। আপনি বললেন সুন্দরবনে এরই মধ্যে লবণাক্ত পানি ঢুকে গেছে। আমরা জেনেছি যে এর জন্য কয়েকটা স্টেপ আপনারা গ্রহণ করেছেন, সেই স্টেপগুলো সম্পর্কে একটু জানতে চাইব। সুন্দরবন রক্ষায় তাহলে কি ব্যবস্থা? সুন্দরবন লবণাক্ত পানি যেটা আসছে সেটা তো আমরা টাকা কোনো ব্যবস্থা করতে পারবো না। তার কারণ সমুদ্রের যে পৃষ্ঠ এটা বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য। তবে যেটা আমরা করছি সেটা হলো সুন্দরবন এলাকার ভিতরে বা আশেপাশে আমরা পুকুর খনন করতেছি, যার দ্বারা এখানে হরিণ, বাঘ তারা পানযোগ্য পানি পাবে। আচ্ছা, আমরা এখন যেখানে আমন্ত্রিত শিক্ষার্থীরা আছে তাদের কাছে চলে যাব। আপনারা স্যারকে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার এবং পরিবেশবাদীদের মধ্যে রামপাল নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি জানতে চাইব যে আমাদের সত্যিই কি রামপালের কারণে সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিয়ে কোনো আশঙ্কা করা রয়েছে কিনা, এ বিষয়ে আপনার মতামত। দেখেন, যারা পরিবেশবাদী তারা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত কারণেই পরিবেশ সুন্দর থাকুক, ভালো থাকুক এটা চায়। পরিবেশবাদীরা ঠিক না, সরকার ঠিক, এই বিতর্কে আমি যাব কেন? আমি এই কথা বলি সবসময়, সেটা হলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। আমি তাদেরকে ওই ভাষায় কথা বলেছি তাদের সাথে।
এরকম একটা সিদ্ধান্ত সরকার নেবে কেন? কেননা এই সরকার তো বিদেশি সরকার না, এটা পাঞ্জাবি সরকারও না, এটা ব্রিটিশ সরকারও না। এখন ক্ষতি হবে কি হবে না এটা মানে ধরেন ইউনিসেফ থেকে একটা রিপোর্ট আমাদেরকে দিয়েছে এবং তার উত্তর আমরা দিচ্ছি, সেজন্য সরকার একটা কমিটি করেছে প্রধান মানে প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বে। তারপর অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, দেখার পরে এই উত্তরটা তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। কারণ তারা কতগুলি কথা বলেছে যেটা তারা প্রমাণ করতে পারবে না এটা সঠিক। সেই জন্য আমরা 3-4টা মন্ত্রণালয় মিলে একটা রিপোর্ট তৈরি করেছি, এটা ফাইনাল স্টেজে আছে। তাদেরকে আমি প্রশ্ন করি, যদি সত্যি এটা হয় তাহলে কেউ করবে না, এটা তো বিদেশিদের সরকার না, আমাদের দেশি সরকার, তাই নয় কি? তাহলে পরিবেশবাদীদের এই আন্দোলন, রাস্তায় নেমে যাওয়া আমরা লক্ষ্য করছি মাঝে মধ্যে তারা অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, সরকারের স্টেপের সমালোচনা করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি ওয়েলকাম ইট। বলে কেন? এর দ্বারা সরকার বারে বারে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। অতএব আমি তারা প্রতিবাদ করছে, কেউ কেউ বলছেন অন্ধকারে থাকবো, তথাপিও সুন্দরবনের ক্ষতিকারক কোনো বিদ্যুৎ কেন্দ্র ওখানে হোক, এটা আমরা করতে দেবো না। অন্ধকারে যে ইচ্ছা সেই থাকতে পারে, কিন্তু তাদের কাছে আমার বক্তব্য হলো যে পরিবেশবাদীরা যেটা বলবে, দেখেন এখানে যারা লেখাপড়া করে, এটা প্রদ অ্যান্ড কনস, পক্ষে বিপক্ষে দুটাই থাকে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সময় এই দুটোর ভিতরে যেটা কম ক্ষতিকর, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এটা তার বিবেচনায় রাখেন, তাদের সেটা গ্রহণ করতে হয়। আমার কাছে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্তের জন্য আসে কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যায়, তিনি হয়তো মনে করতে পারেন এটা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে, তখন লেস ড্যামেজিং, যেটা লেস প্রিফারেবল, তাই না, সেটাকে সিদ্ধান্ত দিতে হয়। অতএব যারা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে থাকে তারা সব সময় আনপপুলার, কারণ সে তো সিদ্ধান্ত দিচ্ছে, তো সে যাই হোক, সে মতো অবস্থায় ব্যাপারটা হলো আমরা এগিয়ে যাচ্ছি, সব কিছু যা কিছু করতে যাবেন তারই প্রতিবাদ হবে, খুব কঠিনভাবে প্রতিবাদ হবে। আচ্ছা, তাহলে আমরা কি এভাবে বলতে পারি যে সরকার যারা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে অবস্থান করছে তাদের সাথে মুখোমুখি বসে কি আলোচনায়? আমি অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? তাদের যুক্তিগুলো তো আপনারা শুনে মুখোমুখি বসে একটা সমাধান হতে পারে। এখন ব্যাপারটা হলো তাদের সাথে আমরা যারা রাজনীতি করি বা মন্ত্রী মিনিস্টার আছি, আমরা তো বিশেষজ্ঞ নই, বিশেষজ্ঞ হলেন আমলারা। তা আমলারা তো এটা শুনবে না, আমলারা উপদেশ দেবে, আপনি যদি তাদের সাথে বসেন এটা আপনার দুর্বলতার প্রমাণ হবে, তাই নয় কি? তাই গরম পানি তাদের উপরে মারা হোক। আমি বলি আরও কয়েক দশক আগে এই সচিবালয়ে ওই যে বঙ্গবন্ধু এভিনিউতে গুলি হয়েছিল, তখন আমি সরকারে নই। তা আমি যে হোম সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গুলি করার কী প্রয়োজন ছিল, তাই না? আর ধরেন সচিবালয়ের একটা কোণা হাতে ভেঙে ফেলেছিল। উত্তরে তিনি বললেন, কিন্তু মঞ্জু সাহেব এটা তো সিট অফ পাওয়ার, এটা ক্ষমতার কেন্দ্রবিন্দু, তো এইখানে তোমার ঢিল মারার অধ্যত্ব এটা রাষ্ট্র সহ্য করবে না। কিন্তু আজকে যদি ঢিল মারে আই এম মোর দ্যান শিওর যে গুলি করা হবে না। তার কারণ আজকে যিনি ক্ষমতা আছেন তার রাজনীতির প্রোডাক্ট, তার নিজের আন্দোলন করে এসেছে, তাই না? সে মতো অবস্থায় এটা দৃষ্টিভঙ্গির এটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এবং আমি মনে করি আলাপ আলোচনা হতে পারে, বিভিন্ন পর্যায়ে হতে পারে। আচ্ছা, আমরা আবারও আপনার এই মানে এই বিষয়গুলো আবার আসবো, আমরা আবারও পরের প্রশ্ন চলে যাব, এখানে শিক্ষার্থী যারা আছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে সুন্দরবনে বাঘের সংখ্যা অনেক কমে যাচ্ছে, এমনকি সুন্দরী গাছের সংখ্যাও কমে যাচ্ছে, তো এ ব্যাপারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিতে পারে?
বাংলাদেশ সরকার সমস্ত পৃথিবীর মানচিত্রটা সম্মুখে রেখে সিদ্ধান্ত গ্রহণ করে বা মতামত দেয় পৃথিবীতে কোন জিনিসটির সংখ্যা বাড়ছে, জনসংখ্যা ছাড়া আর কোন প্রাণীর বৃদ্ধি পাচ্ছে, সমস্ত পৃথিবীময়। তার কারণ বহুল। একটা হলো জনসংখ্যা বৃদ্ধি পেলে নগরায়ন হয়, নগরায়নের জন্য বেশি জমি প্রয়োজন হয়। তাই আমি যখন প্রথম এই পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আসলাম এবং বিদেশির সাথে কথাবার্তা বলার সময় আমি তাদেরকে বলতাম, জীবনে এরকম একটা চ্যালেঞ্জের মধ্যে আমি পড়ব এটা আমি কখনো ভাবতে পারি নাই। বলে কেন? 17 কোটি মানুষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের কেউ বলে 2%, কেউ বলে 3% জমি প্রতি বছর নদী ভাঙনের জন্য চলে যাচ্ছে। এর ভিতরে আমি সুন্দরবনটা রক্ষা করব কী করে? প্রতিটা গাছের ওখানে একজন আর্মি রাখতে হবে, কারণ এই এতটুকু জায়গার উপরে কমপক্ষে হলো 2 থেকে 2.5 কোটি 3 কোটি মানুষ তার জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল। ওখানে তারা মাছ ধরতে যায়, ওখানে তারা মধু আহরণের জন্য যায়, ওখানে তারা হরিণের মাংস বিক্রি করতে যায়। আর সে তো বাঘ শিকার করতে যায় না, কিন্তু শিকার করলে তার লাভটা কি? এটা এত বেশি দামে বিক্রি হয়, পৃথিবীর 2-1টি দেশ এগুলো কেনে, বহু দামে কেনে। অতএব ওই গরিব লোকটা, কারণ আমিও যদি আমার নিজের জানটাকে একটু বেশ কম ভালোবাসতাম, আমিও যেতাম। তাহলে এটা যেমন সত্য, সাথে সাথে এই বাঘ রক্ষা করার জন্য সরকার অনেক প্রোগ্রাম গ্রহণ করেছে, এমনকি সাথে অনেক বিদেশি দেশের সম্পৃক্ত আছে। কেন? প্রথমত এই 2 কোটি মানুষকে যারা এটার উপর নির্ভরশীল, তাদেরকে এখান থেকে বিকল্প জীবন আহরণের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হলো মধুর বিকল্প কী করা যাবে। 4 নম্বর হলো যে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশে বাঘ আছে বা যে বিশেষ দেশটা বাঘ আছে, তারা তো তাদের সুন্দরবনটাকে এখন ট্যুরিস্ট সেন্টার করে ফেলেছে। আর আমরা খালি বলি রক্ষা করো। মানুষ যাক, ও যাবে কোথায়? হয় এখানে যাবে, ও নাহলে ওখানে যাবে, নাহলে ওখানে যাবে এখানে। আমাদের বাঘের যে বাচ্চা হয়েছে 2টা, এটা কিন্তু কোনো পত্রিকা কোনো মিডিয়ায় লাগবে না। এখন মানুষের পারসেপশন হলো, এটা আমি এইভাবে বলতে চাবো, সেটা হলো সরকারের পক্ষে কোনো কথা বলা তো বুদ্ধিজীবীর কাজ হতে পারে না, তাই নয় কি? সরকারের সমালোচনা করতেই হবে, এমপির সমালোচনা করতেই হবে, মন্ত্রীর সমালোচনা করতেই হবে। তা না হলে পরে আমি প্রগতিশীল তো হলাম না, কিন্তু আমরা প্রগতিশীল তো। আর 2টো হলো তোমাদের যে বয়স, তোমাদের বয়সে তো ভাঙার কবিতা পড়ো, তুমি গড়ার কবিতা তো পড়ো নাই, পড়ো, এখনও পড়ো না, আমিও পড়ি নাই, তুমিও পড়ছো না, মাঝখানে অনেক সময়ের পার্থক্য। দর্শক, পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা বলেছিলাম আমরা কথা বলবো মন্ত্রী মহোদয়ের সাথে, আমরা এখন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা দেখেছি যে পরিবেশ অধিদপ্তর থেকে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তাদের কার্যক্রম পরিচালনা করতে, অনেক জায়গায় তারা ফাইন করতেও আমরা দেখেছি। তো আমরা জানতে চাইবো যে, এবং সেই ফাইন এবং মন্ত্রণালয় থেকে মওকুফের খবরও আমরা পেয়েছি। তো আমি ঠিক এটা স্বচ্ছতা সম্পর্কে একটু জানতে চাইবো। প্রথমত কথা হলো, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু সম্পূর্ণ ঠিক ছিল কিনা আমি মনে করি না। মন্ত্রণালয় কিন্তু মন্ত্রীর ভিতরে নাই, কিন্তু মন্ত্রীকে বাদ দিয়ে কমিটিটা করা হয়েছে। আমি আসার পর এই রিভিউ করার বা আপিল করতে আপনাকে সুযোগ দিতেই হবে। এটা সাধারণ জ্ঞানেও বলে, একজনকে আপনি একটা আমার কোনো অফিসার বা কোনো অধিদপ্তর কিছু করলো, তাকে একটা আপিল করার সুযোগ দিতে হবে না? এই জন্য আমাদের ওখানে একটা কমিটি আছে, যেটা সচিব মহোদয় নেতৃত্বে। এখানে যদি অন্য অন্য মন্ত্রণালয়ের লোক আছে, এমনকি আইন মন্ত্রণালয়ের লোক রয়ে গেছে। আপনারা আগে যত অহরহ শুনতেন, এখন অত
অহরহ শোনার কোনো অবকাশ আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তা আমি যেটা বলতে চাইছি যে আমি অফিসার, আমি একটা জায়গায় অভিযানে গেলাম, লাইক ল্যাবএইড, লাইক বসুন্ধরা, অনেক প্রতিষ্ঠিত কোম্পানিতে। আমি একটি জায়গায় ল্যাকিংস পেলাম বলেই তো আমি একটা ফাইন করলাম, কিন্তু সেই ফাইনটাই আবার আপনার অধিদপ্তর বা মন্ত্রণালয় কমিটি সেটাকে মওকুফ করে দিচ্ছে। এই জায়গাটা থেকে মওকুফ করে আমার কাছে এমন কোনো তথ্য নাই, কারণ এটা নিয়ে মাথা ঘামাই না, কারণ যেহেতু এটা আমি আর হেড করছি না। আচ্ছা, সচিব পর্যায়ে এটা সচিব মহোদয় এটা হেড, কিন্তু তিনি একা তো নন। সম্পূর্ণ মওকুফ হয় এটা এরকম কোনো খবর আমার কাছে জানা নাই। তবে কতগুলি বিষয়, ধরেন আমরা ইট ভাটা ব্যান করে দিয়েছি, কিন্তু আপনি নাকের ডগায় দেখবেন আশুলিয়ায়, মিরপুরে আছে। কেন ভেঙে দিচ্ছেন না? এই আইন করার ফলে কি হয়েছে? আইন করার ফলে এই হয়েছে আজকে 46% ইট ভাটা মডার্ন হয়েছে। বাকি যদি 64-এর মধ্যে যদি থাকে সেটাও হয়ে যাবে, কিন্তু তাকে ফাইন করতে পারে কে? কমিটি, ডিসি সাহেব করেন এটা। কিন্তু এখন এই বিশদ জিনিসগুলি না থাকার জন্য সব মন্ত্রী দায়ী, সব প্রধানমন্ত্রী দায়ী। আর যারা এগুলি করছেন বা করাচ্ছেন বা ন্যায় বিচারের প্রতীক না, মন্ত্রী করলে পরে তিনি দুর্নীতিবাজ, প্রশাসন করলে আপনারা তার নামই উল্লেখ করেন না। মিডিয়া কখনো বলে নাই যে অমুক মন্ত্রণালয় এটা মন্ত্রী করে না, যেটা আমি বললাম আমার মন্ত্রণালয় আমি এটা করি না। আমরা পরের প্রশ্নে চলে যাব এখন। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমি যদি ঢাকা শহরের চিত্রের দিকে তাকাই, পরিবেশ দূষণের এক অন্যতম চিত্র আমি বলতে পারবো বায়ু দূষণ, পানি দূষণ, যানজট এবং নানা ধরনের সমস্যা। আমরা একটা ভালো বাতাসও স্বাদ গ্রহণ করতে পারছি না। কিন্তু আমরা ঠিক জেলা শহরের দিকে বা গ্রামের দিকে তাকাই, নির্মল বায়ু এখনও আছে। আমরা কি কখনো ঢাকা শহরে এই বাতাস বা নির্মল বায়ু পেতে পারি? বা বাংলা মানে কিছুটা পরিবেশ দূষণ কমাতে কিছুটা ভালো বায়ুর স্বাদ কি আমরা ঢাকা শহরেও বসে থাকতে পেতে পারি কিনা? আচ্ছা, আমি একটা কথা বলার আগে কিছু বলি। তুমি পৃথিবীর যে কোনো বড় শহরে বসবাস করতে যাও, বেজিংয়ে যাও, দিল্লিতে যাও, অন্য অন্য শহরের কথা বলবো না, সব জায়গার বায়ু দূষিত। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদিন হাস্যরস করে বলেছেন, আমি শুনি যে ঢাকার বাতাস নাকি এত, বা আমাদের দেশের বাতাস নাকি এত দূষিত, তা দেশের মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেল কেমন করে? দারিদ্র, অভাব, অনটন, এটাও কিন্তু পরিবেশকে দূষিত করে। তোমার বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। তোমার নদী নালা, শহরের ভিতরে যে ড্রেনটা ছিল এখন ওটা মানে এখন আর নেই। এগুলি আমরা যখন ওখানে যেতাম, টাঙ্গাইলের সব বাড়ি ঘরে ওইটার মধ্যে ফেলতো। তোমার যে নালা টালা যেগুলো আছে সব ওইটার মধ্যে ফেলে। আচ্ছা, রাস্তাঘাটে পরিষ্কার রাখার কোনো ব্যবস্থা না, কী করে রাখবে? তুমি বলো পৌরসভা কী করে? আর ভাই আপনি সব তো রাস্তা করে ফেলতেছেন। তাহলে একটা অর্থনৈতিক অবস্থা পর্যায়ে পৌঁছলে পরে, শিক্ষার মান একটু উন্নত হলে পরে মানুষ এগুলি এখন আর করবে না। তুমি এখন যেটা করো না সেটা তোমার গ্রামের বাড়িতে যখন যাও তুমি দেখছো সে করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে চানাচুর খাক, ফুচকা খাক, ফেলে কোথায়? আমি তাকায় তাকায় দেখি। আমি যখন তোমাদের বিশ্ববিদ্যালয় চত্বর, আমি সবসময় যাই, এসবের সময় যেতাম, এই সরকারের সময় তো যাই বটি। কোথায় ফেলতেছে? রাস্তার উপরে। তুমি জানো, তুমি যদি মনে করো ইউ ক্যান কিওর ইট, এই রোগ থেকে তুমি নিজেই মুক্তি পেতে পারো, তোমার আল্লাহ তাআলা তোমাকে সেই শক্তি দিয়েছে, তোমার ব্রেনে সেই শক্তি দিয়েছে, ইউ ক্যান ওভারকাম ক্যান্সার ইভেন। কিন্তু যখনই তুমি দুর্বল হয়ে যাও তখন ওই অসুখটা তোমাকে আরও বেশি করে ধরে। এই যে সিটি কর্পোরেশন মাত্র নতুন হয়েছে, তাই না? তারা কিছু ফুটপাতে কিছু সামান্য সংখ্যক এটা খুলে নিয়ে চলে যাচ্ছে। তোমার মনে কি একবার প্রশ্ন জাগে না এই লোকটাকে বাংলাদেশের মানুষ নয়? কেন খুলে নিয়ে গেল? যেটা খুলে নিয়ে যেতে পারে নাই সেটা ভেঙে থুয়ে চলে গেছে, তাই নয় কি? তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। সেজন্য আমাদের ধর্মও বলতেছে ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর এক জায়গায় বলতেছেন ধৈর্যশীলের সাথে
আমি আছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ইমানের সাথে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। উই মাস্ট হ্যাভ প্যাশন্স। ওভারনাইট তো কিছু হবে না। তোমার এলাকার রাস্তাটা খারাপ, মন্ত্রী বললেন কিংবা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন, এইটা যে সত্যিকার যখন রাস্তা শেষ হবে তখন দেখা পাবে সেই মন্ত্রী আর নাই, অথবা সেই চিফ ইঞ্জিনিয়ার আর নাই। অতএব টাইম ইজ দ্য গ্রেটেস্ট হিলার। আমরা আবারও পরে প্রস্তুত চলে যাবো। পয়সা আয় করতে দিতে হবে। জি, কিছুদিন আগে যে প্যারিসে জলবায়ু সম্মেলন হয়ে গেল, সেখানে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ কোনো ধরনের সুবিধা আদায় করতে পেরেছে? যদি পেরে থাকে তাহলে কি সুবিধা আদায় করতে পেরেছে? আমি আগেই বলছি, তোমরা এই যে চত্বরে লেখাপড়া করো, এটা হলো আন্দোলনের ভিত। আদায় করতে যাব কেন? আলোচনা করতে গিয়েছি। আদায় শব্দটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা যারা 60 দশকে 70 দশকে, আমাদের ভাষা। তোমাদের ভাষা হবে, আপনি একটা আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলেন, একটা সমস্যা। এই সমস্যা শুধু বাংলাদেশের না, এটা আফ্রিকার সমস্যা, এটা ল্যাটিন আমেরিকার সমস্যা, এটা ভারতের সমস্যা, এটা চীনের সমস্যা, এটা আমেরিকার সমস্যা, এটা ব্রিটেনের সমস্যা, এটা ফ্রান্সের সমস্যা, নেম ইট। এই সমস্যা থেকে আমরা কীভাবে উত্তরণ করতে পারি। ভাইস প্রেসিডেন্ট গোরের নাম সবাই শুনেছে। তিনি বিরাট দেশীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবাদ। ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা মিস্টার ভাইস প্রেসিডেন্ট, তুমি কি চোখ বুজে কখনো চিন্তা করেছো পৃথিবীর তাপমাত্রা যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস কিংবা 1.5 ডিগ্রি সেলসিয়াস নামিয়ে নিয়ে আসি, তাহলে পৃথিবীর অবস্থাটা কী হবে? Are you from Bangladesh? I'm like, yes. Your predecessor, I used to know your predecessor. উত্তর দিচ্ছেন না। আমি তো তোমার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, সে চেষ্টাও করলো না, শুধু বললো ইউর ফ্রম বাংলাদেশ। ইয়েস, তাই না? আই ইউজ টু নো ইউর প্রেডিসেসর। প্রশ্নটা হলো যে আমরা এই সমস্যাটা এর ভিতরে উৎপাদন, এখন ডেভেলপিং কান্ট্রি যারা, আমরা কি বলবো, শিল্পোন্নত দেশ এই সমস্যার বহুলাংশে সৃষ্টি করেছে। কিন্তু ভারত রাজি হবে কেন 1.5-এ? চায়না কেন রাজি হবে 1.5-এ? আমারও তো উন্নয়নের প্রয়োজন আছে। আমাকে তো মানুষকে ডাল ভাত, এখন তো ডাল ভাত খাওয়ার কথা বললে পিটাই দেবে, এখন একটু কাচ্চি বিরিয়ানির কথা বলতে হবে, তাই না? তাহলে আপনারা যখন আলোচনা এত সত্ত্বেও all countries of the world they have agreed, yes, আমরা এটা সমাধান করব, এবং এর জন্য যে অর্থের প্রয়োজন হবে about $100 billion per year। তারা বিভিন্ন খাতে দেবে, শুধু যে তোমার কলকারখানার এফিসিয়েন্সি বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে। এই ঢাকা শহরে তোমরা তো দেখো নাই, আমরা দেখেছি যে বাস আর ট্রাকের ধোঁয়ায় মানুষের চেহারা, এই যে আমরা মেকআপ দিয়ে বসছি না এখানে, এরকম হয়ে যেত, রং টন ভিন্ন রকম হতো। আজকে বাস ট্রাকের ধোঁয়া দেখা যায়। এই পরিবর্তন তো আমাদের জীবনের সম্মুখে ঘটলো, আমার জীবদ্দশায় ঘটলো। আমরা এখন আবার পরের প্রশ্ন চলে যাব। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, নগরায়ন হোক বা শিল্পায়ন হোক, আমাদের বনাঞ্চল আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। তো এই বনাঞ্চল বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পদক্ষেপ বা পরিকল্পনা কি? সব ছাদের উপরে যারা গাছ লাগাবে তাদের ট্যাক্স কমায় দেওয়া হবে, সরকার ঘোষণা করছে। কারণ জায়গা কোথায়? এখন তুমি যে বাড়িঘর প্ল্যান করো, তুমি আমেরিকান ডিজাইন নকল করো, তাই না? তুমি তো পরিবেশ বান্ধব একটা ঘর করছো না এখনো। তুমি তো মাস্টারকে জিজ্ঞাসা করলো, স্যার এখন তো পরিবেশের সময়, আমরা যে স্ট্রাকচার করতেছি, স্ট্রাকচারগুলি কি পরিবেশ বান্ধব? 2-1 জন যে করছে না আমি বলবো না, অবশ্যই করছে। তাদেরকে আমরা বলি ক্রিয়েটিভ আর্কিটেক্ট। আর বেশিরভাগই হলো গতানুগতিক, কয় টাকা দেবে। আমার পয়েন্টটা হলো, তাহলে আমাদের পরিবেশ বান্ধব ঘরবাড়ি করতে হবে। আমরা কি করি, সব বন্ধ করে দিয়ে এখন বাতাস কি সঞ্চালনের কোনো ব্যবস্থা নাই, তখন একটা মেশিন বসাই দেই, যেটার নাম আমরা এয়ার কন্ডিশন তো নেই, দিজ আর চিলার্স। আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, ওদের ওখানে গ্রীষ্মকালে টেম্পারেচার 90 কেন 100 হয়ে যায়। আমি আমার ডিনের সাথে দেখা করতে গিয়েছিলাম,
তো তার যে সেক্রেটারি তিনি আমাকে বসতে বলেন, বসলাম, কিন্তু বারে বারে যে মুখ ধুয়ে আসতেছিলাম, আমার সেক্রেটারি আমাকে বলতেছে, মানজু, আই থট ইউল বি কমফোর্টেবল ইন দিস টেম্পারেচার। আমাকে এই কথা বলবে, আমি চুপ করে থাকবো নি। আমি দেখো আমাদের দেশে ভেন্টিলেশনের সিস্টেম আছে, জানলা দরজা বারান্দা আছে, যেটা তোমার দেশে নাই। সব বক্স করে দিয়েছো, এখন ওখানে এয়ার কন্ডিশন করে দিয়েছো। আমাদের দেশে আর্কিটেক্ট যারা, তাদের চিন্তা করতে হবে, কাঠ দিয়ে করেন, টিন দিয়ে করেন, দালান দিয়ে করেন, তাই না? এটা কিভাবে পরিবেশ বান্ধব করা যায়, এটা আসছে। কিন্তু আমাদের আর্কিটেকচারের এই পরিবর্তনটা আসতেছে, আবার সেখানে আবার অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন আছে। স্যার, একটা বিষয়ে ঢাকা সহ সারা দেশে আমরা দেখেছি যে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম থাকে যে পলিথিন ব্যাগ যে ইউজটা, তো আমরা লক্ষ্য করেছি এই জন্য মাঝে মাঝে অভিযানও আমরা লক্ষ্য করেছি। তো পলিথিন ব্যাগ পরিবেশের জন্য তো অনেক বড় একটা হুমকি, এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্নভাবে তারপরে পলিথিন ব্যাগের ব্যবহার কিন্তু কমছে না। সেক্ষেত্রে আপনার মানে কি উদ্যোগ আপনারা এই লাস্টের বাক্যটার সাথে আমি একমত নই। এখন খুব কম, হ্যাঁ, ব্যবহার হচ্ছে, তুলনামূলক অনেক কমে গেছে, এটা এখন খুব কম শপিং সেন্টারে শাড়ি কেনেন, শার্ট কেনেন বা অন্য কিছু কেনেন, কাগজের ব্যাগ আপনাকে একটা পলিথিন ব্যাগে দেবে কি? আপনারা আমার সাথে একমত? কোথাও গিয়েছে পলিথিন ব্যাগ কেউ দেয় না। এই পলিথিনের বিকল্প একটা আছে যেটা অত্যন্ত এক্সপেন্সিভ, সেটা আমাদের দেশে এখন পর্যন্ত যারা ক্রেতা এই মূল্যটা দেওয়ার জন্য প্রস্তুত নয়। তাই যদি আপনারা কাঁচা বাজারগুলোতে, স্পেশালি কাঁচা বাজারগুলোতে আপনি এখনো গেলে কাউরান বাজার মাছ নিতে যান, কিংবা ছোটোখাটো কোনো পণ্য নিতে যান, কিংবা স্পেশালি ঢাকার বাইরে যে জেলাগুলোতে আছে ওই বাজারগুলোতে কিন্তু স্পেশালি স্যার এই পলিথিন ব্যাগের মাছ, বিশেষত মাছটা, তার কারণ হলো এটা ওয়াটারপ্রুফ হতে হবে। তবে জুটের যে ব্যাগ, যারা ছোটোবেলা আমরা দেখতাম, ওই একটা ব্যাগ যে পর্যন্ত ছিঁড়ে না যেত, ফুটা হয়ে না যেত, সেই ব্যাগে করে রোজ সকালে বাজার করতে যেত। এখন আধুনিক মানুষ, সে খালি হাতে যাবে আর হাত ভরে বাসায় নিয়ে আসবে, এই তো দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি। এখন তো ঘর বাড়িতে রান্না বান্না হচ্ছে না, টেলিফোন করেন, খাবার দিয়ে যাবে, কি খাবেন? তো সেই জন্য বলি পলিথিন, মানে আমি পলিথিনের পক্ষে তো বলার লোক অবশ্যই নই, আমার ডিপার্টমেন্টে ফাইন করে, আমার ডিপার্টমেন্টে জেল জরিমানা করে, কিন্তু এত সত্ত্বেও আমি বলবো যে উই শুড গো স্লো, উই মাস্ট নট লুজ আওয়ার প্যাশন্স, ধৈর্য হারাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলছেন, বারে বারে বলতেছেন তারা। এই জন্য যেটা আজকে আমাদের ইকোনমিক গ্রোথ যদি 7% না হতো, আগামী বছরগুলোতে যদি এটা 8% না হতো, তাহলে পলিথিন দিলে পরে কাস্টমারই থাপড়াই দেবে তাকে, কারণ তার শিক্ষাগত যোগ্যতা আছে, তার আর্থিক সঙ্গতি আছে। সে তখন দোকানদারকে বলবে, এবার তুই এটা দিলি কেন? এখন থেকে এই প্রশ্নটা করে না, কারণ তার সেই শিক্ষাগত যোগ্যতা নাই, সে আর্থিক সঙ্গতি নাই। আবার বাস্তবায়নের কিছু অসুবিধা আছে, সেটা কি আমরা মাইক্রন বলে দিয়েছি। আবার পলিথিন সম্পূর্ণ, এটা এক্সপোর্টে লাগে আমাদের, এটা মেডিসিনের প্যাকিংয়ে লাগে, একেবারে তো এটা শূন্য করা যাবে না। সেই জন্য আমরা মাইক্রন, এখন আমি এই মাইক্রনের বিরুদ্ধে, কারণ কে এখানে মেজার করার ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছে? বাট এনিওয়ে, দিস হ্যাজ বিন ডিসকারেজড। এখন সবাই জানে, এই দোকানদারও জানে যে এই পলিথিন ব্যবহার করা ঠিক না, অথবা প্রকাশ্যে করতে গেলে এইখানে যদি আনোয়ার হোসেন মঞ্জু কিংবা তার কোনো সাগরিদ থাকে, সে তাকে 10,000 টাকা ফাইন করে দেবে। আপনাকে যেটা বলতে চাইবো যে হাজারীবাগের ট্যানারি শিল্প এবং ঢাকার আশেপাশে যে কলকারখানাগুলো আছে, এখানে আর আপনারা ইটিপি স্থাপন অলরেডি করেছেন, যেগুলোকে দূষণ করছে তাদের জন্য। তো আমি যেটা জানতে চাইবো যে ইটিপিগুলো পর্যায়ক্রমে সব কলকারখানাগুলোতে স্থাপন করা হবে কিনা, এবং যে ট্যানারি শিল্প এইটা স্থানান্তরের কার্যক্রমটা আসলে কত হচ্ছে? তো ইট ইজ অলমোস্ট ডান। আপনি এখানে 100 বৎসর পর্যন্ত আছেন, এখন আপনি কয়েক বছর যেতে চাবেন না। এটা কি আপনি যেই ক্ষমতা থাকুন না কেন তার প্রতি, বা যেই মন্ত্রী থাকুন না কেন, এটা মূলত শিল্প মন্ত্রণালয়ের কাজ। এত অধৈর্য হবেন কেন? ট্যানারি শিল্প তো এখানে 100 বৎসর পর্যন্ত আছে।
এখন সরকার পদক্ষেপ নিচ্ছে, এটা যাচ্ছে। এখন ইটিভি সম্পর্কে তো হ্যাঁ একটু জানতে আমি চাইবো। একটু লেকচার দিতে হবে না? জি সেই পরিমাণ যথাযথ পরিমাণ বর্জ্য না হলে ওই মেশিন চালাতে পারবে তো না। এখন যেখানে 20-30টা যেটা হয়েছে তা দিয়ে একটা যে হিউজ আকারের শোধন বর্জ্য ইটিভি করানো হয়েছে, তা দিয়ে ওটা কিন্তু যখন সবগুলো যাবে বা আরও উল্লেখযোগ্য পরিমাণ যখন যাবে তখন অবশ্যই এটা ব্যবহার হবে। কিন্তু দেখেন কেমন মূলকে আমরা জন্মগ্রহণ করেছি, এটাকে সরকারে করে দিতে হবে। আপনি আমার পাল্লায় পড়েন নাই, বুঝছেন? আমি আপনাকে দিয়ে ইটিপি করাতাম, আমি কেন করে দেবো? হ্যাঁ ব্যক্তি মালিকরাও তো সেটা নিজ উদ্যোগ করতে পারে, তাহলে সরকার জি, যদি কিন্তু আমাদের দেশে যারা উদ্যোগ শিল্পপতি যারা, হ্যাঁ শিল্পপতি বেশিরভাগই তো লুটেরা। এখন এই কথা বললে পরে আমি সমাজতন্ত্রী হলাম, নাহলে বিদ্রোহী হলাম, নাহলে বিপ্লবী হলাম, নাহলে জঙ্গি হলাম, কিছু একটা নাম তো আমার দেওয়া হবে। আমি কেন, তুমি নষ্ট করতেছো, আমি বন্ধ করে দেবো, দ্যাটস মাই জব। আমি যখন পত্রিকায় পড়ি কোনো রকমের অ্যাপ্রুভাল না নিয়ে, রাজুকের অ্যাপ্রুভাল না নিয়ে বনানীতে 23 তলা ভবন করেছেন, মার হাবা, তাই না? আজকে বাংলাদেশের পোলা 23 তলা ভবন করে, আর বাপে কয় তলায় ছিল, কথাটা বুঝতে হবে। আমি ডিউ রেসপেক্ট টু দেম। জি সো উই আর অল প্রোডাক্ট অফ বাংলাদেশ, সো উই শুড বি প্রাউড অফ বাংলাদেশ। ইয়েস, নো কান্ট্রি ইজ অ্যাবাভ ক্রিটিসিজম। আমরা এবার একটু অনুষ্ঠানের ভিন্ন দিকে চলে এসেছি। এই প্রজন্ম যারা এখানে আছে আমাদের অনুষ্ঠানে, এটা একটা ভিন্ন দিক। এই প্রজন্মের কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি তাদের করতে পারেন। আমার প্রশ্ন নাই, আমার উপদেশ আছে। জি আমি খুব দুষ্টু প্রকৃতির ছাত্র ছিলাম, আমার চেহারা দেখলে আপনি বুঝতে পারেন, কিন্তু আই অলসো গুড স্টুডেন্ট। কথা বুঝতে হবে, লেখাপড়া শেখো। এখন বেশি আনোয়ার হোসেন মঞ্জুরকে দোষ করতেছে এটা নিয়ে বেশি চিন্তা করো না। তুমি যখন আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর পরে আমার জায়গায় আসবা, তখন হাউ ইউ উইল ট্যাকেল ইট বেটার দ্যান মি, এইটা চিন্তা করো। তুমি তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা, তোমার চাহিদা তুমি আমার মাধ্যমে মেটাবার চেষ্টা করছো কেন? আমার দ্বারা মেটাবার চেষ্টা করছো কেন? তুমি কেন টাঙ্গাইলে যায় বলতেছো রে বেটা ড্রেনে ফালাইছিস কেন? এই যে সামাজিক একটা আন্দোলন সৃষ্টি করা দরকার, সামাজিক একটা সচেতনতা, এই যে জনগণকে ইনভলভ করা। এই যে আমাদের দেশে বড় বড় নেতা নেত্রীরা জনসভা করে, কেন করে? জনগণকে যদি সম্পৃক্ত তারা না করতে পারে তো তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব নয়। এদের কাছে আমার সাজেশন হলো, ফার্স্ট রেসপন্সিবিলিটি ইজ হোয়াট? ডু ইউর জব ওয়েল। এখন তুমি লেখাপড়া করছো, এইটাই ভালো করো। শিক্ষক যেন তোমাকে মনে করে, যদিও তুমি দুষ্ট কিন্তু ইউর গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল। আমার যেটা পরিচয় ছিল, পরিচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, গল্প বললে সমস্ত দিন রাত চলে যাবে। ইউ মাস্ট বি এ গুড স্টুডেন্ট। তারপরে তোমার যখন কর্মজীবনে আসবা, এখন তুমি চিন্তা করো দেশ সম্পর্কে। এখন তুমি অবলোকন করো, দেখো কে কোথায় ভুল করছে। ভুল তো না, শুদ্ধ আমি বলবো না, তারা কি করছে, কোনটার সাথে তুমি একমত, কোনটার সাথে তুমি একমত নও। অর্থাৎ আমার তোমাদের কাছে কোনো প্রশ্ন নাই, আমার তোমাদের কাছে কামনা আছে। I have given my children the best education that I could afford, তাই না? তার সব মাস্টার ডিগ্রি হোল্ডার, সব বিদেশে লেখাপড়া করার লোক, সব দেশে ফিরে এসেছে, জয়েন্ট আওয়ার বিজনেস। অতএব লেখাপড়ার কোনো বিকল্প নাই। কিন্তু আমি ছাত্র অবস্থায় রাজনীতি করেছি, কারণ আমাদের সময় ছিল পরিবর্তনের সময়, আমরা একটা ক্রান্তিকালে ছিলাম। তোমাদের সেই ক্রান্তি লগ্ন তো নাই। এখন তো যদি তুমি মনে করো যে তুমি সুকান্ত সেই পৃথিবী সৃষ্টি করবো, আমি বলে আসতে যাও, একটু আসতে যাও, করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখনই ভেঙে চলে সব বামপন্থী রাজনীতির প্রতি আমার প্রশ্ন, এই সমাজ ঘুণে ধরা সমাজ, এটাকে ভাঙতে হবে। আর ভাঙলে কী করবো তার একটা প্ল্যান থাকতে হবে, একটা বিকল্প পরিকল্পনা থাকতে হবে না? ভেঙে ফেলে কি করবে? এই জায়গাটা খালি হয়ে গেলে কি করবা? না ভেঙে ফেলে দেওয়া, তারপরে এখানে কাঁচা বাজারের দোকান হবে। এনিওয়ে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু আসবো দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার, তো এই রাজনীতি নিয়ে আপনার যদি কোনো ওন ভিউ থাকে, আসলে কোন সময় রাজনীতিটাকে সবচেয়ে বেশি আপনি এনজয় করেছেন? এখনকার রাজনীতিটা আই এম প্রাউড অফ 60s, ডেফিনেটলি। we undone Pakistan and created a new country under the leadership of Bangabandhu, no doubt about it.
আচ্ছা, এখনকার যে সমাজ, আমি আমার গ্রামে বলি, আমার নির্বাচনী এলাকায় বলি, পরাধীন আমলের রাজনীতি আর স্বাধীনতার রাজনীতি এক হবে না। আজকাল গঠনের রাজনীতি, ওইটা ছিল ভাঙার রাজনীতি। লাথিমার ভাঙলে তাহলে আমরাও গেতাম, ওই নাটক আমাদের ফজলাখলও হতো। কিন্তু এখন লাথি কারে মারবেন? চাচাতো ভাইকে, ফুফাতো বোনকে? এটা কাকে লাথি মারবেন এখন? ডু ইয়োর জব। আপনার যে রাজনীতির আপনি যখন পা রেখেছিলেন, তখন যে শ্রেণীর যুবকরা, অর্থাৎ এই প্রজন্ম বা যেই প্রজন্মই বলি না কেন, সম্পৃক্ত হয়েছিল, এখনকার রাজনীতি থেকে আপনি সেম ভাবে মনে করেন যে এই প্রজন্মরা সম্পৃক্ত হচ্ছে, বা এই এখনকার ভিউটা আসলে এখনকার রাজনীতি তো যেটা হচ্ছে বলে বলা হচ্ছে, এটাকে আমি বুঝতেই পারি না। তার কারণ এটা পরাধীন আমলের রাজনীতি করছে বলে আমার কাছে মনে হয়। এখন আমি সেই বাদী নই যে বলবে ক্ষমতার হাত পরিবর্তন হয়েছে, জনগণের কিছু হয় না। আরে বেটা, আমার যে উপজেলা আস না, আমি যখন 84 সালে গিয়েছিলাম সব কাদের মধ্যে হাঁটতো। এখন কাদের মধ্যে হাঁটতে হলে পরে হাঁটে না, কথা আমি দাবি করব না, হাঁটে, কিন্তু পাকা রাস্তাও আছে। সব ঘরে কি বাতি গিয়েছে? না, কিন্তু বেশিরভাগ ঘরে বাতি গিয়েছে। আগের বাজারে কেউ যেতে পারতো না, বাজারে যেতে হলে ভিন্ন কাপড় লাগতো, ওখানে আর মেয়ে লোক যাওয়া তো, এখন মেয়ে লোকও যেতে পারে, তাই না? আমি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি বলছি। তখন এখন রাজনীতি হলো লেখাপড়া শেখো, নো রাজনীতি, ডু ইয়োর জব। যার যার কাজ শেষে করে, ভালো মতো করতে হবে। ওই যে বললাম, আমার চেয়ে দুষ্ট ছেলে আমার ডিপার্টমেন্টে ফিজিক্সে ম্যাথ ছিল বলে আর কেউ জানে না, বা জিওগ্রাফিতে, কিন্তু সব টিচারই জানতেন। দুষ্ট হতে পারে কিন্তু ভালো ছাত্র। রাজনীতি আমি করেছি তো, ভয়াবহ রাজনীতি করেছি। আমি ফজলাগলের জিএস ছিলাম, ভিপি ছিলাম, ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার বিরাট ব্যাপার। এর মানে এই না যে সন্ধ্যার সময় সে লেখাপড়া করবো না। অতএব স্বাধীনতার রাজনীতি শিক্ষা দিতে হবে। আই মে নট বি দ্য রাইট ম্যান, আমার তো সেই অ্যাপিল তো নাই জনগণের কাছে, কিন্তু আমার চেয়ে লক্ষ হাজার গুণ যারা বড় নেতা, তারা জনগণকে বলুক, এই রামপাল সামগ্রী আসেন, ডাকেন, সেমিনার করেন, টিয়ার গ্যাস মারেন কেন? কথাটা বুঝতে হবে। আমি কাকে মারছি? আমাদেরই। সেও তো বাংলাদেশটাকে ভালোবাসে, বুঝতে পারতেছে না, এই তো। আর সে যে আমাকে বুঝাতে পারে, আমি মন খোলা মন নিয়ে মেনে নেব। কিন্তু এখানে আমার আর তার মধ্যে একটা দেওয়াল আছে। দেয়ালটা কি? আমাকে তো বিশেষজ্ঞ বলেছে, আর উনি হলেন অজ্ঞ। কি বুঝতে পারছো? আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। একটি প্রশ্ন ঠিক না, আপনাকে একটি বলবো যে আপনার যে অধিদপ্তর, অর্থাৎ পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং সব কিছু মিলিয়ে আপনার যদি সারা দেশের মানুষকে কোনো মেসেজ দেওয়ার থাকে, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি দিতে পারেন। আমি প্রথমেই বলে দিচ্ছি, এমন কোনো লোক ক্ষমতায় নেই যিনি এই দেশের সন্তান বা সন্ততি নন। আপনি যদি মনে করেন এটা ক্ষতি হবে, আমিও মনে করব এটা ক্ষতি হবে, যদি এটা আপনি খোলা মন নিয়ে আলাপ করেন। আর পৃথিবীতে, আমি আগেই বলেছি, গ্রিন পেজ একটা মুভমেন্ট ছিল ইউরোপের মতো আইডিয়ালিস্ট। আজ থেকে 100 বছর পূর্ব থেকে তারা এই পরিবেশবাদী, যারা আইডিয়ালিস্ট, আদর্শবাদী। জীবন তো আদর্শ নয়, জীবন বাস্তবতা। তোমরা ইনস্ট্রুমেন্ট এরার কারেকশন করো না? হ্যাঁ, হিউম্যান এরার আছে না একটা? তার মানে টু হোয়াট এক্সটেন্ট আই ওয়াজ আনমাইন্ডফুল, তাই নয় কি? সব তো সায়েন্সের ছাত্র তোমরা। একটা তো হলো ইনস্ট্রুমেন্টাল এরার ঠিক করতেছো, টেম্পারেচার ঠিক করতেছো, হিউমিডিটি ঠিক করতেছো, তারপরে হিউম্যান এরার ঠিক করতেছো। তার মানেটা কি? টু হোয়াট এক্সটেন্ট আই ওয়াজ আনমাইন্ডফুল। এই তো আমরা তো কার্জন হলে বারান্দাতে এক্সপেরিমেন্টগুলো করতাম। তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তখনও ভালো ছিল, আমাদের চাইতে এখনও ভালো। তো যাই হোক, তো তোমার মন খোলা থাকতে হবে। পদে পদে তুমি প্যাট্রিয়ট, আমি দেশদ্রোহী, এটা কেন মনে করব? এই যে মনে করাটা, এটাও স্বাধীনতা। তোমার প্রশ্নটা আমার কাছে ভালো লাগলো না, তার মানেই
তুমি এনএসএফ করো বা বিএনপি করো বা জামাত করো, কেন? জামাতের তো প্রশ্ন করার অধিকার আছে নাকি নাই? সেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, তার এটা একটা আদর্শের ব্যাপার। জঙ্গিবাদী না হলেও হয়, এই তো। তাই নিজের লেখাপড়াটা করো, আগামীদের নেতৃত্ব নেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। আর স্বাধীনতার রাজনীতি আর স্বাধীনতার পরবর্তী রাজনীতি এক হতে পারে না। এইটা আমার চেয়ে অনেক অনেক বড় বড় নেতারা বলেন না। আমি তো ক্ষুদ্র লোক, তাই না? দেয়ার মাস্ট বি ডিফারেন্স। পরিবেশ ও বন মন্ত্রী, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর আপনার মাধ্যমে এনটিভিকে আমি সাধুবাদ দিতে চাই এই জন্য যে এইরকম একটা মানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে সচেতনমূলক একটা আলাপ আলোচনার ব্যবস্থা করার জন্য। এবং এখানে যদি আপনি বিরোধী পক্ষের মানে পরিবেশবাদীদেরও নিয়ে আসেন, তাদের বক্তব্য লোকে শুনুক, তাহলে আপনার এই যে প্রোগ্রামটা আরো সার্থক হবে। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।